আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আশা করি টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ব্লগটি আমার কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ব্লগটি আমার মূলত হতে যাচ্ছে হরিয়াল ঘুঘু নিয়ে। বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে। আমাদের স্নিগ্ধা ও কিন্তু গোসল করতেছে। স্নিগ্ধার হাজবেন্ড যে হবে সে হবে স্নিগ্ধ। খুবই কঠিন কিন্তু নাম, সবাই বলতে পারবে না। স্নিগ্ধা কিন্তু ওর গা পরিষ্কার করতেছে। আমি ছোট্ট একটা পাত্রে পানি দিছি। সাধারণত দেশি হাঁসের মতো কিন্তু চীনা হাঁস এতটা পানিতে নেমে গোসল করে না, খুব একটা বললেই চলে। যদি পানি পায় সেক্ষেত্রে কিন্তু গোসল করে। পানি ছাড়াও কিন্তু চীনা হাঁস পালন করা সম্ভব। আমরা যেহেতু এখন আর পানিতে ওকে গোসল করতে দিতে পারবো না, আমাদের আশেপাশের সব পুকুরগুলা কিন্তু একদমই শুকিয়ে গেছে। সো বর্ষায় আবার কিন্তু গোসল করতে পারবে, এদিকে পানি চলে আসবে বা বৃষ্টি নামলেও কিন্তু আমাদের পুকুরে পানি জমা হবে, সেখানে কিন্তু গোসল করতে পারবে চাইলেই। ইভেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু মুরগির বাচ্চা আছে। এখানে প্রায় 19 পিসের মতো দেশি মুরগির বাচ্চা আছে এবং 4টা আছে আমাদের কোয়েল পাখির বেবি। 5টা টোটালি কোয়েল পাখির বাচ্চা হয়েছিল। 5টা ডিমই আমাদের ইনকিউবেটর আমরা বসিয়ে দিয়েছিলাম। টোটালি এখন 4টা আছে। একটা বাচ্চা আমাদের মুরগিতে মেরে ফেলছিল ছোট অবস্থায়। আমাদের 4টা বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এবং আমাদের মুরগির বাচ্চাগুলাও কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো মূলত গ্রামে যে ঘুরে ঘুরে বাচ্চা বিক্রি করে মুরগির, সেই মুরগির বাচ্চাগুলাই। আর আমরা আমাদের নতুন কিন্তু সেটআপ তৈরি করছি কবুতর রাখার জন্য। যেহেতু বারবার তো আর সেটআপ তৈরি করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা কি করছি, এই নেট দিয়ে কিন্তু সেটআপ তৈরি করার কারণ হচ্ছে ফিউচারে যদি আমরা কখনো কোয়েল পাখি ঢুকিয়ে দেই সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। শুধু নিচে আমরা কিছু বিছিয়ে সেখানেই কিন্তু আমাদের কোয়েল পাখিগুলাও রেখে দিতে পারবো। সে কারণে মূলত এই নেট দিয়ে তৈরি করা। ইভেন আমাদের এখানে পুষ্প পুষ্প আপাতত এখানেই থাকবে যতদিন পর্যন্ত ওকে আমরা একটা জোড়া না এনে দেই। ও কিন্তু ছেলে, যদিও নাম পুষ্প, ও কিন্তু ছেলে। 2 মাস পর কিন্তু ওর জোড়া দেব। সবেমাত্র ডাক ফুটতে শুরু করছে, কেননা ফুলফিলভাবে যে এখনও ম্যাচুরিট হবে তখনই কিন্তু ওকে আমি জোড়া দেব, তা না হলে কিন্তু আমি জোড়া দেব না। আর আমাদের ময়ূরীকেও কিন্তু একটা জোড়া এনে দিতে হবে। ময়ূরী মোটামুটি ম্যাচুরিট হয়েছে। ইভেন এইখানেই হচ্ছে আমাদের সেই হরিয়াল ঘুঘু, যার কথা আমি শুরুতেই বলছিলাম। মোটামুটি কিন্তু ফ্লাই করতে শিখে যাবে খুব দ্রুত। আমাদের এই হরিয়াল ঘুঘুটা কিন্তু খুব দ্রুত ফ্লাই করতে শিখে যাবে। সে কারণে আমরা এই নিচের সেটআপটাতে ওদের রেখে দেব, কেননা তা না হলে কিন্তু উড়ে চলে যাবে। খুবই কিন্তু কষ্টে ম্যানেজ করা হয়েছে ওকে। আমাদের র্যাবিট পরিবারে কিন্তু শুরুর দিকে একটা হরিয়াল ঘুঘু দেখাতাম, সেটা হচ্ছে আমাদের নাম কিন্তু টিনা ছিল। ও কিন্তু অনেক বড় হয়েছিল, প্রায় ডাক ফুটছিল। তখন কিন্তু আমাদের একটা মুরগি ওর সেটআপটাতে ঢুকে আক্রমণ করে কিন্তু ওর মাথা থেকে একদম কিন্তু চামড়া তুলে ফেলছিল। হাড় বের করার ফলে কিন্তু আমাদের সেই টিনা মারা যায়। দীর্ঘ 20 থেকে 25 দিন অসুস্থ থাকার পরে ও কিন্তু তখন মারা যায়। আমি খুবই কিন্তু কষ্ট পাইছিলাম। আমাদের যেরকম পুষ্প
আমার জন্য খুবই পাগল। টিনারও কিন্তু আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। যেহেতু টিনা এখন চলে গেছে, এবারও কিন্তু আমরা আমাদের র্যাবিট পরিবারে 2টা বেবি যুক্ত করছি, তখন শুধু টিনা একা ছিল। সম্ভবত একটা মেল এবং একটা ফিমেল, কেননা একটা একটু ছোট একটা একটু বড়। ছোটটা কিন্তু এখনো ভালোভাবে দাঁড়াইতে পারে না এবং বড়টা কিন্তু এখন কিন্তু মোটামুটি ফ্লাই করতে চায় ঘুঘু পাখির বাচ্চার মতো। সাধারণত হরিয়াল পাখি হচ্ছে কবুতর পরিবারের সদস্য। সাধারণত বিভিন্ন গাছের ফল ওদের প্রধান খাদ্য, যেরকম বোট, ডোমর জাতীয় সব ধরনের ফলই ওদের পছন্দের খাবার এবং মূলত ওরা এগুলোই খেয়ে থাকে, বিভিন্ন ফলমূল। আমরা তো খাঁচায় তেমন একটা ফল দিতে পারবো না, ওদের জন্য আমরা ছুলা খাওয়াবো। আমাদের আগের হরিয়াল ঘুঘুটাকেও কিন্তু আমরা ছুলাই খেতে দিতাম। টিনা ছিল, টিনার খুবই পছন্দের খাবার ছিল ছুলা। প্রতি বছরই কিন্তু আমাদের বাসার গাছগুলাতে একজোড়া করে হরিয়াল ঘুঘু বাসা তৈরি করে। এবারও কিন্তু আমাদের আম গাছের উপরে হরিয়াল ঘুঘু বাসা তৈরি করছিল, ক্যামেরায় দেখানো যাবে না, একদমই কিন্তু আড়ালে। আমাদের এই আম গাছটাতে একজোড়া হরিয়াল ঘুঘু বাসা তৈরি করে। যেদিন বাসা তৈরি করছে সেদিনই কিন্তু আমার চোখে পড়ছে। সেদিন থেকে আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম যে বাচ্চাগুলো একটু বড় হলে তখনই কিন্তু আমরা গাছ থেকে বাচ্চাগুলো নামিয়ে নিয়ে আসব। গতকালকে যখন আমি গাছে উঠছি, আমার দেখে কিন্তু বড় বাচ্চাটা কি করছে, লাফায় ওইদিকে যায় আমাদের বাঁশঝাড়ের উপরে যা পড়ছিল। ওই পাশে ছোট্ট একটা বাঁশঝাড় আছে, আমাদের ঘরের উপর দিয়ে কিন্তু যায়, ওই কলা গাছের ওইখান দিয়ে যায় একদমই কিন্তু নিচে পড়ে গেছিল বাঁশঝাড়ের। আর গত বছর কিন্তু আমাদের এই মেহগনি গাছটাতে বাসা তৈরি করছিল, এই ডালটাতে কিন্তু বাসা তৈরি করছিল এই হরিয়াল দম্পতি। সম্ভবত শিওর তেমন একটা বলা যায় না, কেননা ওদের কালার কিন্তু সবার এক। সম্ভবত এক জোড়াই বাসা তৈরি করছিল। এই বছরে কিন্তু সেম আমাদের আম গাছটাতে বাসা তৈরি করছিল। আমাদের কিন্তু কিনে আনতে হয় না হরিয়াল ঘুঘু, কারণ আমাদের বাসার সামনে কিন্তু বড় একটা বট গাছ আছে, সেখানে কিন্তু এখন বটের সিজন প্রায় হয়ে গেছে। সে কারণে মূলত আমাদের এইখানটাতেই কিন্তু এখানে বাসা বাঁধে, কেননা এখান থেকে কিন্তু ওদের খাবার আনতে খুবই সহজ হয়। ইভেন আমাদের কোয়েল পাখি কিন্তু আজকেও একটা ডিম পাড়ছে। এখানে আমরা ডিম রাখি না, প্রচণ্ড গরম, ডিমগুলো নিয়ে আমরা ফ্রিজে রাখি। এবার কিন্তু আমাদের ইনকিউবেটরে আমরা ডিম ফোটাবো, আগের বারের নেই, কেননা এরা কিন্তু একদমই অল্প অল্প ডিম পাড়তেছে এবং ডিমে তা দিতে তেমন একটা চায় না। এবং আমাদের র্যাবিট পরিবারের কোয়েলের সংখ্যা কিন্তু খুবই কম। সংখ্যা বাড়ানোর জন্যই কিন্তু আমাদের মেডিসিন ইউজ করতে হইতেছে এবং ফিড খাওয়াইতে হইতেছে আমাদের কোয়েল পাখিটাকে বা কোয়েল দুইটাকে, কেননা ফিড বা মেডিসিন ইউজ করলে কিন্তু অনেক ডিম পারে একটা কোয়েল। যদি আমরা এখান থেকে বেশি ডিম পাই তাহলে কিন্তু বেশি বাচ্চা পাবো। মেডিসিন ইউজ না করলে কিন্তু 8 থেকে 10 পিস ডিম পেরেই কয়েকদিনের জন্য কিন্তু গ্যাপ দেয়। আমাদের স্নিগ্ধা কিন্তু ডাঙাই কিন্তু গোসল করতে শুরু করছে, মানে শুকনা জায়গায়। যাক, ওকে গোসল করার জন্য একটা পাত্র বড় করে তৈরি করে দিতে হবে। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে।